হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ সুলেখা। আবার আমি আমার বন্ধু মোনালিসার সাথে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে যেই জায়গাটা অ্যাকচুয়ালি প্রথমে যাব ভেবেছিলাম, তো সেটাই তো আলটিমেটলি হয়নি যাওয়া। তো সেটা তোমাদের পরে বলবো কোথায় যাচ্ছিলাম। তো এখন আমরা ওই গিরিশ পার্ক ওখানে নেমে, তো ওখান থেকে আমরা হেঁটে যাচ্ছি তো একটা জায়গায়। তো ওখানটায় আজকে যাব। তো ওই জায়গাটা দেখার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো আমরা হেঁটে হেঁটে ওখান দিয়ে যাচ্ছি। তো এখন আমরা লোকজনকে জিজ্ঞাসাবাদ করছি যে কি করে। আবার যেই জায়গাটায় যাচ্ছিলাম সেখানে না গিয়ে এখন হঠাৎ করে রাস্তায় আমরা ভগিনী নিবেদিতার বাড়িটা পেয়ে গেলাম। তো ভগিনী নিবেদিতার বাড়িটা আমার অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল। তো তারপরে ভাবলাম যে যখন রাস্তায় এটা পড়ে গেছে, যেই জায়গাটায় যাওয়ার কথা ছিল সেটাই তো এখন একটু বন্ধ থাকবে গেলে, তো ওটায় পরে গিয়ে ভাবলাম এই ভগিনী নিবেদিতার বাড়িটাই আগে দেখে নিই। এটা অনেকদিন ধরেই আমার দেখার ইচ্ছা ছিল জায়গাটা, তো ভাবলাম এটাই আজকে দেখে নিই। তারপরে আমরা গেলাম ওই ভগিনী নিবেদিতার বাড়িতে। তো এইটা একদম এন্ট্রান্সটা ভগিনী নিবেদিতার বাড়ি। অ্যাকচুয়ালি ভগিনী নিবেদিতার বাড়িটা একেবারেই ভগ্নস্তূপ হয়ে গেছিল। তো এটা রামকৃষ্ণ মিশনের দ্বারা আবার নতুন করে এটাকে সুন্দর করে ঠিক করা হয়েছে। কিছু কিছু জায়গা ঠিক আগের মতোই রাখা হয়েছে, আর কিছু কিছু নতুন করে রিকনস্ট্রাক্ট করা হয়েছে। তো আমরা ভগিনী নিবেদিতার বাড়িটা দেখলাম, ওখানে যাচ্ছি এখন। এবং সামনের দিকে দেখতেই পাচ্ছি এরকম একটা সারদা মায়ের স্ট্যাচু করা আছে। উনি এসছিলেন এই বাড়িটাতে একটা সময়, তো সেই জন্যই স্ট্যাচুটা করা আছে। তো এখন আমরা ভগিনী নিবেদিতার বাড়ির ওখানে যাচ্ছি। এই যে সামনের দিকটা এরকম ভাবে এরকম একটা বোর্ড দেওয়া আছে মা শারদামণি সরণি নামে, যেহেতু শারদা মা এখানে এসেছিলেন ওনার নামেই এই সরণিটার নাম করা হচ্ছে। তো যাই হোক, আমরা এখন এই দিকটা, এই যে এখান দিয়ে ঢোকার জায়গাটা সিস্টার নিবেদিতা হাউস বলে দেখতেই পাচ্ছ লেখা আছে। এটা নতুন করে রিকনস্ট্রাক্ট করা হয়েছে। তো খুবই সুন্দর, এবং ভেতরে একটা মিউজিয়ামের মতো করা আছে যেখানে ভগিনী নিবেদিতা উনি থাকতেন, ওনার বাড়ি সব করা আছে। তো ভেতরটা তো অ্যাকচুয়ালি যেহেতু একেবারেই ক্যামেরা অ্যালাউ নয়, তো ভেতরের তো কিছুই তোমাদের দেখাতে পারবো না। তো বাইরের অংশটাই তোমাদের একটু দেখাচ্ছি। ভেতরে একেবারেই মোবাইল অ্যালাউ না, মোবাইলটা একদমই টিকিট কাউন্টারের ওখানে জমা দিয়ে রাখতে হয়। মানে মোবাইলটা নিয়ে ভেতরে ঢোকাও যাবে না, খুবই স্ট্রিক্ট ওরা এই ব্যাপারটায়। তো এখানে খুব সুন্দর করে দেখো মানে গাছ ফাছ করা আছে। তো আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না হাউসটা খোলা আছে কিনা। আমি ওই জন্য একজন মাতাজিকে জিজ্ঞেস করলাম যে খোলা আছে কিনা। তো উনি বললেন হ্যাঁ হ্যাঁ খোলা আছে, যাও। তো এটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, যবে থেকে রিকনস্ট্রাক্ট হয়েছে বা প্রায় ইচ্ছা ছিল। তো আজকে হঠাৎ করেই আসলে যেটা যখন হওয়ার মনে হয় সেটা তখনই হয়। আজকেই আমার এটা দেখার ভাগ্যে ছিল, সেই জন্য আজকেই হয়েছে। তো যাই হোক, আমি যাচ্ছি এখন ভেতরটা। 50 টাকা করে টিকিট কাটতে হয়, একটা 50 টাকার টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হয়। এই যে এটা হচ্ছে একদম ঢোকার জায়গাটা, এন্ট্রি এই অংশটা। তো এখানে জুতোটা খুলে জুতোটা একটা প্যাকেটের মধ্যে রেখে তারপরে ঢুকতে হয়। তো ফার্স্টেই আমরা ঢুকলাম। ঢুকে প্রথমে এই যে জুতোর উনি প্যাকেট দিচ্ছেন, আমি ওই জুতোর প্যাকেটে সব রাখছি, জুতো রেখে তারপরে ভেতরটায় ঢুকতে হবে। এটা এন্ট্রান্সটা। এইটার পরে আর একটা টিকিট কাউন্টার আছে, ওখানে টিকিটটা কাটতে হয়, আর তারপরেই আর মোবাইলটা নিয়ে নেয় ওরা। তো কিছুই আর তারপরে আর দেখা যাবে। তো ওই ভেতরে ওনার ঘর, উনি যেখানে বসে কাজ করতেন, ওনার ওপরের যেখানে ঘর উনি থাকতেন, শুতেন যে ওনার ঘরটা, সেগুলো। তারপরে যে এখানে যে সরস্বতী পূজা হয়েছিল, উনি যে জানলা দিয়ে সরস্বতী পূজা প্রথমবার দেখেছিলেন, প্রথমবার সরস্বতী পূজায় উনি পার্টিসিপেট করেননি, পরে মেয়েরা ওনাকে নিয়ে যায়। তো ওই সরস্বতী পূজা যেখান দিয়ে প্রথমবার উনি জানলা দিয়ে দেখেছিলেন, সেই জানলাটা, প্লাস ওনার প্রচুর হাতের কাজ, প্লাস উনি যে পতাকাটা তৈরি করেছিলেন, প্রথম যে পতাকাটা তৈরি করেছিলেন দেশের ইয়েতে, সেইগুলো সব কাজগুলো সুন্দর করে এগুলো করা আছে। তো প্রচুর জিনিস। তারপরে স্বামী বিবেকানন্দ ওনাকে যে চিঠিটা লিখেছিলেন সেটাও এখানে করা আছে। তো সব ওনার জিনিসপত্র এখানে মিউজিয়ামে শো করা আছে। তো এগুলো কিছুই আর তোমাদের দেখাতে পারলাম না, তোমরা ডেফিনেটলি ভেতরে একদিন গিয়ে দেখে এসো, খুবই ভালো লাগবে। এবং কোথাও না কোথাও ছবি তোলাটা না একদিক দিয়ে ভালোই, কারণ অনেক ভিড়, অনেকে এসে অনেক ঝামেলা করে। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এখানে এই যে সামনে আমরা এই গিরিশচন্দ্রের ওনার বাড়িটা, গিরিশ ভবন যেটা, গিরিশচন্দ্র ঘোষ বিশাল নাট্যকার, তোমরা সবাই জানো। ওনার বাড়িটাই রাস্তার উপরে, এবং তোমরা হয়তো অনেকেই জানো যে ওনার বাড়িটা যেহেতু একদম রাস্তার মাঝখানে ছিল, তো যখন এখান দিয়ে রাস্তা করা হয়, এবং রাস্তাটা দুদিক দিয়ে করা হয় যাতে ওনার বাড়িটা ভাঙা না হয়, সেই জন্যই রাস্তাটাকে স্পেশালি দুদিক দিয়ে করা হয়।
ওনার বাড়িটাকে ঠিক রাখার জন্য। তো ওনার বাড়িটা একদম রাস্তার উপরে। এইবার আমরা যেই জায়গাটা অ্যাকচুয়ালি যাওয়ার চেষ্টা করছিলাম, যেটা ফার্স্টে না গিয়ে আমরা গৌরীয় মঠে ঢুকে পড়লাম, সরি গৌরীয় মঠে নয়, নিবেদিতা ভবনে আমরা ঢুকে পড়লাম। তো এখন আমরা ওই গৌরীয় মঠেই যাচ্ছি হেঁটে হেঁটে, যেটাই অ্যাকচুয়ালি আমরা যাওয়ার জন্য বেরিয়েছিলাম। তো এই গৌরীয় মঠের রাস্তাটা, এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মঠ, এবং সেই চৈতন্য মহাপ্রভুর এখানে চরণ আছে, এবং এনার এখানেও একটা মিউজিয়াম আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর, এবং এখানেই সব থেকে বড় একটা মিউজিয়াম শ্রী চৈতন্য মহাপ্রভুর আছে। তো যাই হোক, এখানেও আমরা গৌরীয় মঠে ঢুকলাম। এটা হচ্ছে একদম এন্ট্রান্সটা। এটা দেখতে পাচ্ছ পুরো গৌরীয় মঠটা, এই যে পুরোটা অংশ জুড়ে গৌরীয় মঠটা। তো আমরা যখন গিয়েছিলাম তখন দুপুর ছিল, তো এখানেও এটা বন্ধই ছিল। তো ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসেই থাকতে হবে আমাদের। তো এটা একদম এন্ট্রান্সটা, এটা সামনেটা দিয়ে ঢোকার ব্যবস্থাটা নেই, একটা পেছন দিয়ে একটা গেট আছে, ওই যে গেটের দিক দিয়ে আমি যাচ্ছি। তো ওখান দিয়ে ঢোকার জায়গাটা, তো এই পুরো দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গাটা, গৌরীয় মঠের অংশটা। এটাই নিবেদিতা ভবন থেকে গিরিশচন্দ্রের বাড়িটা একটু এগিয়ে গিয়ে একটুখানি 5 মিনিট গেলেই এই গৌরীয় মঠটা পড়ে যাবে। তো এটা ভেতরের অংশটা, একদম বাইরের এই অংশটা, তারপরে ভেতরে ঢোকার এন্ট্রান্সটা আছে। এই যে এখানে গৌরীয় মঠের ভেতরে আমি অলরেডি ঢুকে গেছি। তো এখানে এই যে গেটটা দেখতেই পাচ্ছ অংশটা, তো এখানে ভেতরে ঢুকে এরকম একটা শিবের জায়গা মতো করা আছে, শিব ঠাকুর নন্দী ভেঙ্গি করে খুব সুন্দর এই জায়গাটা করা আছে। তো এই অংশটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা একটু ভেতরের অংশটাই মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর গৌরীয় মঠের ভেতরেই এই অংশটা। তো যেটা বলছিলাম, যেহেতু আমরা এই দুপুরে গেছিলাম, ওই 3-4টের আগে এটা খোলা হয় না, তো আমরা 2 নাগাদ গেছিলাম বলে এখানে গিয়ে আমাদের একটু ভেতরে এই জায়গাটা একটু আমাদের বসে থাকতে হলো, কারণ যেহেতু খোলা নেই কোনো কিছুই, না মন্দির খোলা ছিল না মিউজিয়ামটা খোলা ছিল। তো তারপরে যাই হোক, তারপরে আলটিমেটলি মিউজিয়ামটা ফার্স্টে খোলা হলো। তো এখানেও 50 টাকা করেই টিকিট, এই যে মিউজিয়ামের টিকিটটা দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে এই চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম। আর 30 টাকা ওরা একটা শো দেখায়, সেটার জন্য ওরা 30 টাকা নেয়, মোট 80 টাকা। তো ওইটার ভেতরেও কোনো ক্যামেরা একেবারেই অ্যালাউ নয়, তো এখানেও কোনো ফটো টটো তোলা যাবে না। তারপরে এই যে এই মন্দিরের প্রাঙ্গণটাই দেখতে পাচ্ছ, এদিকে মিউজিয়ামটা। তো আমরা মোটামুটি ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে আমরা গেলাম মিউজিয়ামে বেশ চৈতন্য মহাপ্রভুর ওনার জীবন কাহিনী, ওনার ব্যবহৃত জিনিস, অনেক কিছু, ওনাদের বিভিন্ন ওনার যারা যারা শিষ্য আছে তাদের সবার যা মানে জিনিসগুলো আছে, এবং ওনার পুরো জীবনযাত্রাটা কিভাবে উনি চৈতন্য মহাপ্রভু হলেন সেই জীবনযাত্রাটা বিভিন্নভাবে অ্যানিমেটেড করে দেখা আছে। আর যে শোটা আছে সেটা তো ওনার লাইফটা দেখা যাবে, শোটা না দেখলেও আমার মনে হয় কোনো অসুবিধা নেই, শুধু মিউজিয়াম 50 টাকা দিয়ে কেটেও তোমরা দেখতে পারো, তাহলেই অনেক কিছু দেখা হয়ে যাবে। তো মোটামুটি আমরা এখানে কিছুটা সময় কাটালাম। তারপরে ভেতরে একটা মন্দিরও আছে রাধাকৃষ্ণের, সেটা আর আমি ফটো আমরা তুলিনি, কারণ কি জানি মন্দিরে ফটো টটো তুলতে দেবে কিনা। তো এই মন্দিরে ঠাকুরটা 4:30-র সময় খোলে, তো ওটা একটু দর্শন করে তারপর ওখান থেকে আমরা এই হাতে টানা রিক্সায় উঠলাম। ওখান থেকে যে হাতে টানা রিক্সায় ওঠার আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো আজকে দুজনে মিলে হাতে টানা রিক্সায় উঠলাম। তো ওখান থেকে আমরা শ্যামবাজার অবধি আবার মেট্রোতে যেহেতু আসবো, তো এই রিক্সাতে উঠেছি। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, যদি আমার হাতে টানা রিক্সায় উঠতে খুব একটা ভালো লাগে না, কারণ যেভাবে নিয়ে যাওয়া হয় আমার মনে হয় ওনাদের খুব কষ্ট হয়, কিন্তু তবু এটা তো ওনাদের ওয়ান টাইপ অফ প্রফেশনই, টাকা দিয়ে আমরা উঠছি। তো যাই হোক, একটু খারাপ লাগে তো, কিন্তু একটা এক্সপিরিয়েন্স ছিল ওঠার, ইচ্ছা ছিল অনেক দিন ধরে, এক্সপিরিয়েন্স করার খুব ইচ্ছা ছিল। তো ভাবলাম এবার, তো মনিনেসা বললো চলো, এখানে তো হাতে টানা রিক্সা অনেক আছে, নর্থ কলকাতায় অনেক হাতে টানা রিক্সা পাওয়া যায়। তো তাই দুজনে মিলে উঠে পড়লাম হাতে টানা রিক্সাটায়, উঠে এখান থেকে আমরা শ্যামবাজার অবধি গেলাম।
কলকাতার এই বৈশিষ্ট্যগুলোই খুব ভালো লাগে, এই যে হলুদ ট্যাক্সি বা হাতে টানা রিক্সা বা ট্রাম, এগুলো কলকাতাতেই সম্ভবত দেখা যায়, আর কোথাও দেখা যায় না। তো এগুলো কলকাতাকে অন্য আর বাকি 5টা শহরের থেকে অনেকটা আলাদা করে দেখায়। তো এগুলো কলকাতার ঐতিহ্য। আমার মনে হয় এগুলো একটু হলেও এগুলোকে ঠিক করে রাখা উচিত। আমার মনে হয় এগুলোর থেকেই তো কলকাতাকে চেনা যায়। তো এগুলো না থাকলে কলকাতাকে অনেকটাই মানে কলকাতা অনেকটাই চেনা যাবে না কলকাতাকে। তো যাই হোক, আলটিমেটলি শ্যামবাজারে এসে পৌঁছে গেলাম। তো এবারে মেট্রোতে আমরা এখন যাব। মেট্রোতে আলটিমেটলি আমাদের যেখানে যাওয়ার কথা ছিল, যেটা তোমাদের একদম ভিডিওর প্রথমে বলেছিলাম, যে যেই জায়গাটা অ্যাকচুয়ালি যাবার জন্য আমরা বেরিয়েছিলাম, সেইটা আলটিমেটলি সকালের দিকে আমাদের হয়নি। তো আলটিমেটলি এই দিক ওই দিক ঘুরে এবার আমরা মেট্রো থেকে আলটিমেটলি যাচ্ছি ওই জায়গাটায় বিকালের দিকে। সেই জায়গাটা হচ্ছে দমদমের হনুমান মন্দির। এইখানে আমার অনেকদিন ধরে একটা পূজা দেওয়ার ইচ্ছা ছিল, তো এইটা দেওয়ার জন্যই সকালবেলা বেরিয়েছিলাম। কিন্তু যেহেতু 12টা বেজে গেছিল, মন্দিরটা বন্ধ হয়ে গেছিল, তো আমার আর পুজোটা দেওয়া হয়নি। তাই সারাদিন এই দিক ওই দিক ঘুরে আলটিমেটলি এই দমদমের হনুমান মন্দিরে বিকেলবেলা এসে আমি পুজোটা দিলাম। তারপরে খুব খিদে টিদে পেয়ে গেছিল, যেহেতু সারাদিন কিচ্ছু খাইনি, আর পুজোটা দেবো বলে আমি সারাদিন আরোই কিছু খাইনি। তো এখানে পাশে একটা দোকানে এসে কিছুক্ষণ কফি চা খেলাম আমরা দুজনে মিলে, আর একটু টুকটাক, যেহেতু সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, সেই খাওয়াটাই খেতে দুজনে মিলে বসেছিলাম। তো বসে টসে তারপরে ওখান থেকে আমরা নাগের বাজার চলে এলাম। তো নাগের বাজার থেকে এবার দুই বন্ধুরা আমাদের আলাদা, এবার আমার বাস এসে গেছে আর ও অন্য দিকের বাসে যাবে, তো সেই জন্য আমি বাসে উঠে পড়লাম। তো আজকে আমাদের এই দুই বন্ধুর এই হঠাৎ ঘোরাটা কেমন লাগলো একটু জানিও। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে তো একেবারেই ভুলো না, সাবস্ক্রাইবটা প্লিজ করো। আর আজকের মতো এইটুকুই, আবার কোনো নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা।